যারা পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে তাদের স্লোগান হলো ভোট দেব বগুড়ায় এমপি হবে ব্রাহ্মণবাড়িয়ায় অথবা ভোট দেব সন্দ্বীপে এমপি হবে মালদ্বীপে। আর যারা পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে তারা বলছেন এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার বাস্তবায়ন হবে, প্রতিটি মানুষের ভোট কাজে লাগবে। পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতার আরেক যুক্তি হলো বাংলাদেশের জন্য এটা খুবই খারাপ সিস্টেম হবে, বনিবনা না হলেই সরকার পড়ে যাবে, অচল অবস্থা তৈরি হবে। এক্ষেত্রে নেপালের উদাহরণ তুলে ধরা হচ্ছে। আর যারা পক্ষে তারা বলছেন দেশে দুর্নীতি থাকবে না, টেন্ডার বাণিজ্য থাকবে না, বেশিরভাগ দলেরই প্রতিনিধিত্ব থাকবে সংসদে, কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। বর্তমানে বাংলাদেশে অন্যতম আলোচনার বিষয় এই পিআর পদ্ধতির নির্বাচন। আমি জানি আপনারা অনেকেই এর ভালো মন্দ দিক সম্পর্কে জানেন, কিন্তু যারা জানেন না বা নিজের জানাটাকে আরেকটু যাচাই করে নিতে চান তাদের জন্য এই ভিডিওতে আমরা জানবো পিআর পদ্ধতির নির্বাচন আসলে কি, এই পদ্ধতি কিভাবে কাজ করে এবং বাংলাদেশে এটা চালু হলে তা ভালো হবে নাকি খারাপ হবে। প্রথমেই বলে নেই, বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি চলমান আছে তার নাম সংক্ষেপে এফপিটিপি পদ্ধতি, একটু বড় করে বললে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। এই নির্বাচনী ব্যবস্থায় কেবলমাত্র একজন প্রার্থী বা একটি দল বিজয়ী হতে পারে। এই পদ্ধতিতে প্রত্যেক ভোটার তার পছন্দের একজন মাত্র প্রার্থীকে ভোট প্রদান করেন এবং অনেক প্রার্থীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোটে এগিয়ে থাকেন তিনি নির্বাচনে বিজয়ী হন। এবার আসি পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে। পিআর কে ইংরেজিতে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব। এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায়। ধরুন দেশে মোট সংসদীয় আসন 300টি। নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করলো এবং প্রত্যেকটি দলই তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অনুযায়ী ভোট পেল। এখন মনে করুন সারা দেশে মোট প্রদত্ত ভোট হিসাব করে দেখা গেল একটি দল মোট প্রদত্ত ভোটের 5% পেয়েছে। এই 5% ভোটের অনুপাতে সেই দল সংসদে আসন পাবে। তাহলে 300 আসনের সংসদে সেই দল কয়টি সিট পাবে বলুন তো? 15টি। এই হলো পিআর পদ্ধতির নির্বাচনের মূল কথা। এই পদ্ধতির নির্বাচনের সবচেয়ে বড় যুক্তি হলো প্রত্যেক ব্যক্তির ভোটই কাজে লাগে। খুব ভালো কথা। তাহলে এমপি বা সংসদ সদস্য কে হবেন, কিভাবে হবেন? বলা হচ্ছে এই পদ্ধতির নির্বাচনে প্রত্যেক দলই তাদের প্রার্থী তালিকা প্রদান করবেন। নির্বাচনের পর আনুপাতিক হিসাব করে যে দল যত আসন পায় ততজনে সংসদ সদস্য হবেন। এবার ধরুন কোনো একটি দল 300 আসনের জন্যই প্রার্থী তালিকা দিল। নির্বাচনের পর ভোটের আনুপাতিক হিসাব করে দেখা গেল যে দলটি 45টি আসন পেয়েছে। তাহলে এই দলের 300 জনের মধ্যে 45 জন এমপি হবেন। মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রেও একইভাবে মন্ত্রিত্বের ভাগাভাগি হবে। এখন প্রশ্ন হলো এই পদ্ধতিতে ভোট কি মার্কায় হবে নাকি দলের নামে হবে? তথ্য বলছে মূল যে পিআর পদ্ধতি তাতে ভোট হয় দলের নামে, মার্কায় নয়। তবে এটা যে কোনো দেশের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে। মূল কথা হলো ভোটার এখানে কোনো ব্যক্তিকে ভোট দেয় না, দলকে ভোট দেয়। এখানে ব্যক্তিরা সরাসরি ভোটে অংশ নেন না। এরই মধ্যে নিশ্চয়ই অনেক প্রশ্নই মাথায় এসেছে আপনার। দেখা যাক আজকের আলোচনায় আপনার প্রশ্নের উত্তরও থাকে কিনা। এই পেজের একজন ফলোয়ার পিআর পদ্ধতি নিয়ে তার ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি বলছেন, ধরুন হাত পাখা মার্কা সারা দেশে 12 থেকে 14 লাখ ভোট পায়, কিন্তু সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকে না। আরো অনেক দল আছে, যেমন ধরা যাক নুরুল হক নূর সারা দেশে 10 থেকে 15 লাখ ভোট পাবে। বর্তমান পদ্ধতিতে তার কোনো আসন পাওয়া নিয়ে সংশয় থাকলেও পিআর পদ্ধতিতে হয়তো দেখা যাবে তার দলেরই 5 থেকে 6 জন এমপি হতে পারবে। আবার বিএনপি পড়বে মহা ঝামেলায়, তারাও তো 300 জন প্রার্থী ঘোষণা করবে, কিন্তু দেখা গেল সংখ্যা অনুপাতে তারা 160 জন এমপি পেল। দেখা যাবে যে 140 জন এমপি হতে পারলো না। তারা হয়তো তাদের ব্যক্তিগত ভাবমূর্তির কারণে এলাকার অনেক ভোট টেনেছে। তখন আন্দোলন, সহিংসতা বাড়বে, বিদ্রোহ হবে ও কর্মী সমর্থক
সামাল দিতে হিমশিম খেতে হবে। আপনি কি এই ব্যক্তির যুক্তির সাথে একমত? এবার চলুন আমরা পিআর পদ্ধতির নির্বাচনের কিছু সুবিধার কথা জেনে আসি। 1. ভোট ও আসনের মধ্যে সামঞ্জস্য। পিআর পদ্ধতির নির্বাচনের প্রথম ভালো দিক হলো এতে ন্যায্য প্রতিনিধিত্ব তৈরি হয়, কারণ প্রতিটি দল তার প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পায়। ফলে ছোট দলগুলো সুযোগ পায়। আনুপাতিকভাবে কম ভোট পেয়েও কেউ সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার সুযোগ থাকে না। 2. ভোটের অপচয় হয় না। এই পদ্ধতির নির্বাচনে বেশিরভাগ ভোটই আসনে রূপান্তরিত হয়, তাই মানুষের ভোটের মূল্য থাকে। 3. ছোট দলের অবস্থান। এই পদ্ধতিতে ছোট দলগুলোর জন্য সংসদে জায়গা তৈরি হয়, বৈচিত্র্যময় মত প্রকাশ হয়, মত বিনিময়মূলক সংসদ তৈরি হয়। 4. সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব। এই পদ্ধতির নির্বাচনে ধর্ম, জাতি, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে পৌঁছে। 5. একদলীয় আধিপত্য কমে। পিআর পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্য কমে। কেবল একটি দল সংসদের সব আসন, মন্ত্রিপরিষদের সব মন্ত্রিত্ব দখল করতে পারে না, তাই ক্ষমতার ভারসাম্য থাকে। 6. রাজনীতিতে সমঝোতার সংস্কৃতি তৈরি হয়। বলা হচ্ছে এই পদ্ধতির নির্বাচনের জোট সরকার বা আলোচনা নির্ভর রাজনীতি বিকশিত হয়। তাতে বিভিন্ন দল একসঙ্গে কাজ করতে বাধ্য হয়, যা সমঝোতা বৃদ্ধি করে। রাজনীতিতে সমঝোতার সংস্কৃতি গড়ে ওঠে। আপনি কি পিআর পদ্ধতির পক্ষের এসব যুক্তিতে সন্তুষ্ট? বলা হয় সব গোলাপেই কাঁটা থাকে। এই পিআর পদ্ধতিকে যদি আমরা গোলাপ হিসেবে দেখি, তাহলে এবার চলুন এই গোলাপের কাঁটা কতটুকু ধারালো সেটা জেনে নেই। নির্বাচনের এই পিআর পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও আছে। 1. জটিল ও ধীর সিদ্ধান্ত গ্রহণ। এই পদ্ধতিতে নির্বাচন হলে অনেক দলের মধ্যে সংসদের আসন বন্টন হয়ে যায়। তাতে সরকার গঠনের সময় লাগে। এমনকি সরকার গঠনের পরও প্রতিটি সিদ্ধান্তে বহু দলের মতামত নিতে হয়। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না এবং গুরুত্বপূর্ণ বিষয়েও জটিলতা তৈরি হয়, সময় বেশি লাগে। 2. কিং মেকার, ছোট দল বড় খেলোয়াড়। এই পদ্ধতিতে সরকারে সংখ্যালঘু দলগুলোর প্রভাব বাড়ে। কখনো কখনো অল্প ভোট পাওয়া দলও কিং মেকার হয়ে যায়। 3. জবাবদিহিতা কমে যেতে পারে। পিআর পদ্ধতিতে সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, বরং দলীয় তালিকার মাধ্যমে আসেন। এতে জনগণের সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পর্ক বা দায়বদ্ধতা থাকে না। তার ফলে সরাসরি নির্বাচিত প্রতিনিধির অভাবে জনগণের সাথে সংযোগ দুর্বল হয়ে পড়ে। 4. রাজনৈতিক অস্থিরতা। পিআর পদ্ধতিতে কোনো একটি দল সহজে সংখ্যাগরিষ্ঠতা পায় না। তাতে সরকার গঠনে অন্য দলের সাথে জোট গঠন করতে হয়। বড় দলগুলোকে বাধ্য হয়ে ছোট দলের বড় দাবিও মেনে নিতে হতে পারে। আর চাওয়া পাওয়া না মিললেই জোটে ভাঙাগড়া লেগেই থাকে। তাতে সরকার অস্থিতিশীল হয় এবং সরকার পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 5. ঘন ঘন নির্বাচনের আশঙ্কা। যে জোট সরকার গঠন করে সেই জোটে ভাঙন হলে বারবার নির্বাচন দেওয়ার প্রয়োজন হতে পারে। তাতে দেশে ঘন ঘন রাজনৈতিক সংকট তৈরি হয়, উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়। 6. চরমপন্থী ও সাম্প্রদায়িক দলের উত্থানের আশঙ্কা। এই পিআর পদ্ধতিতে অনেক সময় চরমপন্থী ও উগ্র মতাদর্শের দলও সংসদে প্রবেশ করে এবং অপ্রত্যাশিতভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। 7. সুশাসনের অভাব ও দুর্নীতি। দায়িত্ব বিভাজনের কারণে কেউই পুরো দায় নিতে চায় না। এতে দায়বদ্ধতা হ্রাস পায় আর দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। 8. বিদেশি প্রভাব ও হস্তক্ষেপের সুযোগ। যেহেতু সরকার দুর্বল হয়, তাই বাইরের শক্তিগুলো সহজে প্রভাব বিস্তার করতে পারে। এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বাংলাদেশে কোন দল কেন কি অবস্থান নিয়েছে সেটা নিশ্চয়ই এবার পরিষ্কার আপনাদের কাছে। শুধু সরকার গঠন ও দেশ পরিচালনা নয়,
রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যেই একটা বিরাট পরিবর্তন আনতে পারে এই পিআর পদ্ধতির নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, খবরের কাগজ থেকে শুরু করে টেলিভিশন, সবখানেই তুমুল আলোচনা এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে। পক্ষে বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক চলছে। চলুন সেসব মাধ্যমে এর পক্ষে বিপক্ষে আর কি কি যুক্তি তুলে ধরা হচ্ছে তা জেনে নেই। বাংলাদেশের রাজনীতির গুণমান নিয়ে কথা বলছেন অনেকেই। বলছেন পিআর পদ্ধতির নির্বাচনে ছোট দলগুলো কিছু আসন পাবে, আর সংসদে বহু দলের প্রতিনিধিত্ব থাকার কারণে রাজনীতির গুণমান বাড়বে। অনেকেই আবার বলছেন দেশকে আর স্বৈরাচারের হাতে ছেড়ে দেয়া যাবে না, কেউ যেন আর ভোট নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এজন্য পিআর পদ্ধতিই সঠিক। এর মাধ্যমে নির্বাচনে মারামারি, কাটাকাটি, অবৈধ টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। আর পিআর পদ্ধতি নিয়ে যারা আশঙ্কায় আছেন তারা বলছেন পিআর পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকার আসন বাণিজ্য হবে, টাকার বিনিময়ে বিক্রি হবে সংসদীয় আসন, যে যত টাকা দেবে তার নাম তালিকার উপরের দিকে থাকবে এমন আশঙ্কাও আছে। যোগ্যতা ছাড়াই চলে যাবেন সংসদে, মাঠ পর্যায়ে কাজের কাজ কিচ্ছু হবে না, দুর্নীতি বাড়বে। এতদিন শুনেছেন নমিনেশন বাণিজ্যের কথা, পিআর পদ্ধতিতে শুনবেন উচ্চ মূল্যে এমপি বাণিজ্যের কথা। এখানে এমপি হতে ভোট লাগবে না, দল যাকে খুশি এমপি বানিয়ে দেবে। তাতে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা যার নাই সেও দেখা যাবে এমপি হয়ে বসে আছে। বলা হচ্ছে জনপ্রতিনিধি হবে দল কর্তৃক নির্ধারিত, আর কোন জনপ্রতিনিধি কোন আসনে যাবে সেটাও আনুপাতিক বিবেচনা বা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হতে পারে। এমন হতে পারে যে আপনার আসনে যে জনপ্রতিনিধি হলো, আপনি হয়তো তার জন্য ভোটই দেননি, তাতে ওই জনপ্রতিনিধিরও আপনার প্রতি তেমন দায়বদ্ধতা থাকবে না। এই পদ্ধতির আরেকটি যে নেতিবাচক দিক বলা হচ্ছে তা হলো, যখন কেউ পিআর পদ্ধতিতে দলনেতা কর্তৃক সিলেক্টেড হয়ে সংসদে যাবেন তখন তিনি নিজের মতো করে স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। তাতে নতুন এক ফ্যাসিবাদী সিস্টেম জন্ম নেবে। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এই আলোচনায় ভালো মন্দ দুই দিকই তুলে ধরা হয়েছে। কোন দিকে আপনি যাবেন সে সিদ্ধান্ত নিতে আপনার যুক্তিবুদ্ধি আপনাকে সহযোগিতা করবে। পিআর পদ্ধতিও কিন্তু আবার তিন ধরনের আছে। অনেক দেশেই এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, অনেক দেশে আবার মিশ্র কোনো নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হয়। বাংলাদেশে যে কোনো একটি নতুন পদ্ধতি ব্যবহারের আগে সবচেয়ে যেটা প্রয়োজন তা হলো সঠিক গবেষণা, জনগণের সচেতনতা ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। অর্থাৎ এর জন্য যথেষ্ট প্রস্তুতি দরকার।